ওয়েলকাম স্টুডেন্ট। আমরা প্রতিসরণ নিয়ে অলরেডি বেশ কিছু ক্লাস করে নিয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় রিফ্রাকশন থ্রু কার্ভ সারফেস। আমরা প্লেন সারফেসে প্রতিসরণ হিসাব করেছি, অর্থাৎ সেখানে দুটো মাধ্যম ছিল, দুটো মাধ্যমের সেপারেশন ছিল এরকম, জাস্ট এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, এবং ইন্টারফেস বা সেপারেশনটা কেমন ছিল, প্লেন ছিল, প্লেন সারফেস। এবং সেক্ষেত্রে আমরা প্রতিসরণের ঘটনা দেখেছিলাম এইভাবে: আপাতিত রশ্মি যদি এটা ঘন মাধ্যম হয় আর এটা যদি লঘু মাধ্যম হয়, তাহলে কি হচ্ছে, লাইট রে গোজ টুয়ার্ডস দ্য নর্মাল, এটা হচ্ছে কি প্রতিসরণ কোণ, এটা কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল বা আপতন কোণ বা প্রতিসরণ কোণ, ঠিক আছে। এবং সেখানে স্নেলের সূত্র প্রয়োগ করেছি। প্রতিসরণ ঘটেছে এখানে কি, ইন্টারফেসটা কি বললাম, প্লেন সারফেস বা প্লেন ইন্টারফেস। আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হবে, বললাম যে এই ইন্টারফেসটা প্লেন নয়, কার্ভ হবে। সেটা কিভাবে দেখি। ধরো এরকম একটা, এটা মিডিয়াম 1, এটা মিডিয়াম 2, এ পাশটা একটা মিডিয়াম, এ পাশটা একটা মিডিয়াম। ধরলাম এটা হচ্ছে ডেন্সার মিডিয়াম আর এটা হচ্ছে রেয়ার মিডিয়াম। আর ধরছি এই মিডিয়ামটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2, এটা হচ্ছে μ1, আর এইটা হচ্ছে সেপারেশনটা। তো এই সেপারেশনটা কেমন টাইপের, এটাকে এই সেপারেশনটা বলা হয় কনভেক্স টাইপ। বুঝতে পারছো, এটা একটা কার্ভেচার, এটা মানে স্ফিয়ারের যে সারফেস আছে সেই সারফেসের একটা পার্ট। অর্থাৎ এই কার্ভেচার এর মিড পয়েন্টটাকে পোল বলা হয়, এটাকে পোল। আর এই কার্ভেচারটা যে স্ফিয়ারের পার্ট, সেই স্ফিয়ারের সেন্টারটাকে বলবো, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। এইখান থেকে এই সেন্টার অফ কার্ভেচার এবং পোল যদি যোগ করে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এটাকে বলবো কি, অ্যাক্সিস বলবো, প্রিন্সিপাল অ্যাক্সিস বা অ্যাক্সিস। এগুলো আমরা ওই যখন দর্পণ বা মিরর, কার্ভ মিররে আমরা পড়েছি রিফ্লেকশনের সময়, এরকম সারফেস ছিল মিররটা। এখানে মিরর নয়, এটা হচ্ছে কি দুটো মাধ্যমের বৃহত্তলটা কেমন একটা কার্ভ টাইপের। অতএব লাইট এই মিডিয়াম থেকে ওই মিডিয়ামে যাবে, কিংবা ওই মিডিয়াম থেকে এই মিডিয়ামে আসবে, যা রিফ্লেকশন হবে। তো বললাম এটা হচ্ছে, এটা এখানে বললাম এটা সি বললাম, অপটিক্যাল সেন্টার। এটা হচ্ছে লঘু মাধ্যম বা রেয়ার মিডিয়াম, এটা ডেন্সার মিডিয়াম, এগুলো বলেছি। এখন এইটা কনভেক্স কেন বললাম, এরকম ভাবনাটা আনবো। এটাকে কনভেক্স, ধরো আমি এ পাশ থেকে কনভেক্স বলছি, আবার এ পাশ থেকে দেখলে কি মনে হবে, এটা কনকেভ মনে হবে, ঠিক আছে। যেমন একটু ভাবনা আনো, যে যখন আমরা ইয়ে পড়েছিলাম, কি বলে এটাকে, মিরর পড়েছিলাম, কনকেভ মিরর, কেমন হয়েছিল, এটা কনকেভ মিরর। অর্থাৎ এই ভিতরের দিকটা কি ছিল, মিরর, রিফ্লেক্টিং প্লেস। আবার যখন এরকম পড়েছিলাম, এরকম ছিল কি, সেটা কি ছিল, কনভেক্স, বাইরের দিকটা ইয়ে হওয়ার জন্য। তো এখানে তো সেই একদিকে মানে সিলভার কোটেড, একদিকে রিফ্লেক্টিং প্লেস যেমন আছে, এক্ষেত্রে তো সেরকম কিছু নেই। মানে এখানে মিরর বা দর্পণ বলে কিছু নেই। এটা একটা কি, সেপারেশন অফ টু মিডিয়ামস, দুটো মিডিয়ামের সেপারেশন, আর কিছু নয়। তো এটাকে আমি কখন কনভেক্স বলবো, কখন কনকেভ বলবো, সেটা ঠিক করবো এইভাবে। আমি করবো কি, আমি ওই রেয়ার মিডিয়ামে প্রেজেন্ট আছি, দিয়ে লক্ষ্য করবো কোন দিকে, ওই ডেন্সার মিডিয়ামের দিকে। এবং লক্ষ্য করার সময় যদি দেখি মাঝখানটা এই বাইরে বেরিয়ে এসছে, মাঝখানটা এরম বেরিয়ে এসছে, পেন্ট হয়ে গেছে এদিকে,
তাহলে এটা কি হবে কি কনভেক্স। আর যদি এটা এরকম ঘুরে যায় মানে এরকম হতো, আমি পাশে দেখছি এই দিকটা ওই ডেন সাইড ঢুকে গেছে, তখন তার নাম হবে কি কনকেভ হবে, এটা কনকেভ হতো। তাহলে আমি কি বলবো যে কনকেভ না কনভেক্স ঠিক করবো কি করে, আমি দাঁড়িয়ে থাকবো রেয়ার মিডিয়ামে, দিয়ে লক্ষ্য করবো কোন মিডিয়ামটাকে, ডেন্সার মিডিয়ামটাকে। লক্ষ্য করার সময় এই পোল পয়েন্টটা যদি রেয়ারের দিকে বেরিয়ে আসে তখন তার নাম হবে কি কনভেক্স। আর যদি পোল পয়েন্টটা ওই ডেন্সারের দিকে ঢুকে যায় তখন তার নাম হবে কি কনকেভ। তো এই ভিত্তিতে আমরা এটা বলছি কনকেভ কনভেক্স সারফেস। তো এখানে আমি একটা কন্ডিশন শুরু করছি, অবজেক্ট কোথায় আছে, অবজেক্ট ইন রেয়ার মিডিয়াম, অবজেক্ট আছে রেয়ার মিডিয়াম আছে। আর সারফেসটা কেমন, সারফেসটা হচ্ছে কনভেক্স। কোন সারফেসটা, সেপারেশনের সারফেসটা। আরো কি ধরে নিচ্ছি, এই মিডিয়ামটা হচ্ছে μ1, নাম মিডিয়াম 1, মিডিয়াম 2 হচ্ছে μ2 ডেন্সার, এটা কি রেয়ার মিডিয়াম। তো ছবিটা রাখি একটু, আমি এক্ষেত্রে সুবিধার জন্য অবজেক্ট দেবো একটা পয়েন্ট, এবং সেই পয়েন্টটা কোথায় অবস্থিত, অন দ্য অ্যাক্সিস। সুবিধার জন্য আমরা বড় বস্তু নিলে অসুবিধা কিছু নেই, আমরা ছোট বস্তু নিয়ে বিন্দু বস্তু নিয়ে অবজেক্ট পয়েন্ট অবজেক্ট নিয়ে হিসাব করে আমরা সেই সূত্র সব জায়গায় ফেলবি, একই রেজাল্ট দেবে। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা অবজেক্ট ও দিয়ে প্রকাশ করলাম। তো এই ক্ষেত্রে যেমন আমরা মানে ইমেজ তৈরি করছিলাম, দুখানা রে নিয়ে কাজ করছিলাম, মনে করে দেখো একটু, দুটো রে ছিল, সেই রে দুটো আফটার রিফ্র্যাকশন কোনো একটা পয়েন্টে মিট করছিল বা কোনো একটা পয়েন্ট থেকে আসছিল বা কামিং ফ্রম সাম আদার পয়েন্ট। তো সেই সেকেন্ড পয়েন্টটাকে বলা হয় কি ইমেজ। আমরা এখানে ইমেজ কিভাবে হচ্ছে দেখব। তো ফার্স্টে করবো কি, নিজের সুবিধার জন্য একটা রে আমি এইখান দিয়ে পাঠিয়ে দেবো, একটা যাচ্ছে কোন দিকে, এই সারফেসে ইনসিডেন্ট হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস, অ্যালং দ্য অ্যাক্সিস। এখন আমরা এটা জানি যে এই সেন্টার থেকে এই সারফেসের বা কার্ভেচারের কোনো এক পয়েন্ট যোগ করলে যে রেখাটা পাবো, সরলরেখাটা পাবো, সেটা কি হবে পারপেন্ডিকুলার হবে। কারণ আমরা এখানে জানি একটা বৃত্ত নিয়েছি, সেন্টার, এটা একটা স্পর্শক ট্যানজেন্ট, এটা রেডিয়াস, এটা কি হয় 90 হয়। সেই ভিত্তিতে আমি বলতে পারি যে এইখান থেকে যে কোনো টার্ম রেখা সেটা হবে কি 90 ডিগ্রি, এবং নর্মালের কাজ করবে। নর্মাল কোনটা, সেই ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে, নর্মাল সেম প্লেনে থাকে, সেই নর্মাল বলছি। তো এই ক্ষেত্রে লক্ষ্য করো যে এইখান থেকে একটা রে সোজা এসে পিতে পড়লো, মানে কিরকম পড়েছে, নর্মালি পড়েছে, অ্যারাউন্ড দ্য ওসি, তো নর্মালি পড়েছে। অতএব এ কোনোভাবে ডেভিয়েট না করে সোজা এই পথে চলে যাবে। অন্য একটা রে নিচ্ছি যেটা এইখানে এসে আপাতিত হলো, এই কিউ পয়েন্ট, ঠিক আছে। তো হিসাব মতো এই রশ্মিটাতে এই পথে যাওয়া উচিত ছিল, চলে যাওয়া, এদিকে চলে যাওয়া উচিত ছিল না, গিয়ে কি হবে, ঠিক আছে, না গিয়ে কি হবে, সে ডেন্সার মিডিয়ামে প্রবেশ করছে। ডেন্সার প্রবেশ করলে কি হয়, অ্যাওয়ে ফ্রম নর্মাল না টুয়ার্ডস দ্য নর্মাল হয়, ডেন্সারে কি হয় টুয়ার্ডস দ্য নর্মাল রিফ্র্যাক্টেড রেটা। তো এইখানে আমি নর্মালটা টেনে নিচ্ছি, এইটা হচ্ছে নর্মাল। তো এরকম করে নর্মাল টেনে নিলাম, এন বললাম, সি এন নর্মাল। আর কি বলবো, তাহলে এই যে রেটা এইখানে ঢুকলো আপনার রিফ্র্যাকশন, সে এই বরাবর যেতে পারে, এই বরাবর যেতে পারে, যদি খুব বেঁকে যায় তাহলে এই বরাবর যেতে পারে। তাহলে ধরলাম এই ক্ষেত্রে রশিটা এই মিডিয়ামটা খুব ডেন্সার বলে এটা বেশি বেন্ড হয়ে গেল, দিয়ে এটা নর্মাল যেহেতু এদিকে যাওয়া উচিত ছিল, না হয় এদিকে বেরিয়ে গেল, দিয়ে এরম ভাবে বেরিয়ে গেল। কি বললাম, এইভাবে বেরিয়ে গেল। ক্লিয়ার? রশিটা এভাবে না গিয়ে এদিকেও পারতো, সেটা আমি পরের ক্ষেত্রে বলবো, এখন থাক। আমি একটা ক্ষেত্রে ধরলাম যে রশিটা এইখানে এই মাধ্যমে প্রবেশ করলো এবং এমনভাবে অতিভাবে খুব বেশি করে বেশি গেল টুয়ার্ড দ্য নর্মাল। এটা নর্মাল
রশ্মি যাওয়া হচ্ছে এদিকে, এদিকে বেরিয়ে গেল, গিয়ে এসে এইখানে মিট করলো। তো এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা দেখো, এই রশ্মিটা এসে মিট করলো, আবার এটাও যাচ্ছে এখান থেকে, তাহলে এখানে কি হবে, এই ও অবজেক্টের এখানে কি তৈরি হবে, ইমেজ তৈরি হবে। কমপ্লিট। আর কি বলবো, যে যা ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স সব থেকে মাপা হবে হিসাব মতো, পোল থেকে মাপা হয়, এগুলো মনে রাখবো আমরা। অ্যাজাম্পশন, এগুলো সব হচ্ছে অ্যাজাম্পশন। কি অ্যাজাম্পশন? মানে ধরে নেওয়া হচ্ছে যে all distance measure from, এক নম্বর, all distance measure from pole, 2 নম্বর, পরে বলছি আমার সেটা। তো এখানে এইখান থেকে, এই পোল থেকে এই ডিস্টেন্সটা কি ডিস্টেন্স, এর নাম কি অবজেক্ট ডিস্টেন্স ইউ। আর পোল থেকে এই যে ইমেজ তৈরি হলো, এটা কি ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স, ভি দ্বারা ইন্ডিকেট করবো। আমার চিহ্ন নিয়ম আছে, চিহ্ন নিয়মটা কি, পোল থেকে যদি ইনসিডেন্ট রের দিকে যায় সেটা কি ডিস্টেন্স হবে, প্লাস ডিস্টেন্স, আর অপোজিট দিকে কি হবে, মাইনাস ডিস্টেন্স। আচ্ছা এইটা কি বলবো, এটাকে আর বলবো। আরটা কি, রেডিয়াস অফ কার্ভেচার, অর্থাৎ এই যে সারফেসটা আছে এই কার্ভেচারের রেডিয়াসটা হচ্ছে আর, সেন্টার থেকে রেডিয়াস বলছি। আর কি বলবো, এখানে এই কিউ বিন্দুতে আপাতন কোণ কোনটা, কিউ বিন্দু আপাতন কোণ হচ্ছে এটা। আর প্রতিসরণ কোণ কোনটা, এটা প্রতিসরণ কোণ। কেন, নরমাল, নরমালের সঙ্গে রিফ্র্যাক্টেড রে অ্যাঙ্গেলকে বলবো কি, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। আর নরমালের সঙ্গে ইনসিডেন্টের অ্যাঙ্গেলকে বলবো কি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর একটা ধরে নিচ্ছি যে এই যে ইনসিডেন্ট রে আর অ্যাক্সিস, এই উপরে কোণটাকে বলবো আমরা আলফা অ্যাঙ্গেল। রিফ্র্যাক্টেড রে আর এই অ্যাক্সিস, এই অ্যাঙ্গেলটাকে বলবো কি, বিটা। হলো। এবং এই যে নরমালটা আছে, নরমালের সঙ্গে এইটাকে বলবো কি, গামা। এই কোণগুলো ধরে নিলাম, ঠিক আছে। কোনটা কোথায় আছে আমি ব্যাখ্যা করে দিলাম। এটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল, আর এই আলফাটা ধরেছি অ্যাক্সিসের সঙ্গে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ইনসিডেন্ট রে অ্যাঙ্গেল। এখানে নরমালের সঙ্গে অ্যাক্সিসের অ্যাঙ্গেলটাকে গামা ধরেছি, রিফ্র্যাক্টিভ রে অ্যাক্সিসের অ্যাঙ্গেলটাকে বিটা ধরেছি। এগুলো ছবি থেকে তুমি বুঝতে পারছো। 2 নম্বর কন্ডিশনে আমরা এখানে যে অ্যাঙ্গেলগুলো ধরেছি, অল অ্যাঙ্গেলস আর স্মল, ভেরি স্মল, স্মল বললে হবে স্মল। আর ফর স্মল অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি লিখতে পারি, ফর স্মল অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি লিখতে পারি, নিয়মটা কি বলো, সাইন থিটা সমান কি হয়, থিটা সমান ট্যান থিটা। এটা আমরা অঙ্কে শিখেছি। তুমি বলবে যে এটা কি করে হলো, শুধু শুনে নাও যে আমরা যখন রেডিয়ানে অ্যাঙ্গেল মেজার করি, অ্যাঙ্গেল মানে কি, অ্যাঙ্গেল মানে হচ্ছে তোমার কার্ভেচার বাই রেডিয়াস। অ্যাঙ্গেল মানে কি, কার্ভেচার বাই রেডিয়াস, আর্ক বাই রেডিয়াস, আর্ক বাই রেডিয়াস বললে হবে। তো যদি এরকম হয় ব্যাপারটা, এরকম, এটা আর্ক হচ্ছে, এটা রেডিয়াস, অর্থাৎ অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেল হচ্ছে আর্ক বাই রেডিয়াস। যদি অ্যাঙ্গেল খুব ছোট হয়, অ্যাঙ্গেল ছোট হলে কি হবে, তোমার এটা এই আর্কটা প্রায় স্ট্রেট লাইন হয়ে যাবে। আমি এখানে 90 করলাম, 90 করলে কি হবে, এইটা বাই এইটা নাম দিয়ে দিচ্ছি, দেখো বোঝার সুবিধার জন্য। যখন সাইন বলবো, সাইন ধরো থিটা, সাইন থিটা মানে কি, এ বি বাই ও এ। আর ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে কি না, ওই এ বি বাই ও বি। যখন অ্যাঙ্গেল ছোট হয়ে যায়, এইটা আর এইটা প্রায় সমান হয়ে যায়। ঠিক করেছি? হ্যাঁ, উপর দুটো একই আছে। অর্থাৎ যখন অ্যাঙ্গেলের মানটা খুব ছোট হয়ে যাচ্ছে, এই হাইপোটেনাস আর বেসের মানটা কি প্রায় সমান হয়ে যায়। অতএব সেক্ষেত্রে সাইন থিটা আর ট্যান থিটার মান সমান। আর যেহেতু অ্যাঙ্গেলটা ছোট, অতএব সাইন থিটাকে থিটা বলতে পারি, আমরা আগে জেনেছি। এই হলো একটা পদ্ধতি শিখে রাখছি। তাহলে আমরা কি করলাম, এখানে যে অ্যাঙ্গেলগুলো ধরেছি সব অ্যাঙ্গেলগুলো কি অ্যাঙ্গেল, খুব ক্ষুদ্র অ্যাঙ্গেল। আর ক্ষুদ্র অ্যাঙ্গেলের ক্ষেত্রে এই কথা বলতে পারি। এই হলো। আরো কি বলেছি যে এখানে
M1 মিডিয়ামের ফার্স্ট মিডিয়ামটা কি, M1 মিডিয়াম হচ্ছে রেয়ার রেয়ার, আর এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1, M2টা হচ্ছে ডেন্সার মিডিয়াম। এগুলো সব অ্যাজাম্পশন ধরে নিচ্ছি আমি। অবজেক্ট কোথায় আছে, অবজেক্ট কোথায় আছে, অবজেক্ট আছে তোমার রেয়ার মিডিয়ামে। অবজেক্ট আমি ধরেছি পয়েন্ট অবজেক্ট, পয়েন্ট অবজেক্ট নিয়ে কাজ করছি। পয়েন্ট অবজেক্ট is on the axis, point object is on the axis of real medium। এগুলো আমরা সব ধরে নিচ্ছি, ঠিক আছে। এগুলো আমরা তোমার অ্যাজাম্পশন এগুলো ধরে নিয়ে কাজ করব। এইবার আমি কি করব, এইখানে এবার কাজ শুরু করব কিউ পয়েন্টে। এই কিউ পয়েন্টে আমি স্নেলস ল প্রয়োগ করব। কিউ পয়েন্টে আমি স্নেলস ল প্রয়োগ করব। তো স্নেলস ল কি আছে দেখো, স্নেলস লয়ে ধরো কিউ পয়েন্টে স্নেলস ল মানে হচ্ছে এটা 1 থেকে 2 এ যাচ্ছে, অতএব লিখতে পারি 1 2 সমান sin i বাই sin r। এটাকে কি বলতে পারি, μ2 বাই μ1 সমান sin i বাই sin r। আরো কি বলবো, μ2 বাই μ1 একটু আগেই বললাম অ্যাঙ্গেলস আর ভেরি স্মল, অতএব লিখতে পারি i বাই r। অতএব এখান থেকে আমি পেতে পারি μ1r সমান μ1i, μ1i সমান μ2r। এখানে একটা জিনিস মনে রাখবে, আমি দুটো মিডিয়ামের কথা বলেছি, অনেক সময় 3টে 4টে 5টা মিডিয়াম আসবে পরিস্থিতির ভিত্তিতে। যেমন লেন্সের ক্ষেত্রে কি হবে, লেন্সের ক্ষেত্রে এরকম হবে দেখবে, এটা হচ্ছে এয়ার মিডিয়াম, এটা গ্লাস, এটা এয়ার। অতএব এখান থেকে এখানে ঘটনা ঘটবে, এই ঘটনাটা আবার উল্টো ঘটনার দিকে ঘটবে। অতএব যাই হবে এই সূত্র নিয়ে চলে যাবে। কিরকম, μ1 এটা যদি ফার্স্ট i1 বলি, μ1 i1 μ2 i2, আমরা দেখবে ওই স্নেল সূত্রের সাধারণ রূপ পড়েছিলাম, জেনারেল ফর্ম অফ স্নেলস ল, সেখানে এই জিনিসটা পেয়েছিলাম, এইটা গুণ করে পেয়েছিলাম। অতএব এই হলো একটা রাস্তা পেলাম। কি নিয়মটা মনে রাখার রাস্তা, কি নিয়মটা হচ্ছে এরকমই, যে মাধ্যমের কোণ সেই মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যে মাধ্যমের কোণ সেই মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। অর্থাৎ দেখো মিউটা হচ্ছে রেয়ার মিডিয়ামে, আর আইটাও কিন্তু রেয়ার মিডিয়ামে আছে, μ2টা হচ্ছে ডেন্সার মিডিয়ামে, আরটাও ডেন্সার মিডিয়ামে। অর্থাৎ মনে রাখার জন্য মনে রাখতে হবে সহজ নিয়ম, যে ফার্স্টে বললাম যে অ্যাঙ্গেল ছোট, তারপরে এইটা হয়েছে কারণ দেখবো কি হয়েছে না, যার যে মিডিয়ামের অ্যাঙ্গেল সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোডাক্ট কি হবে, সমান হবে। প্রোডাক্টগুলো সমান হবে, কি প্রোডাক্টগুলো না, মাল্টিপ্লিকেশন অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ দ্যাট মিডিয়াম মাল্টিপ্লাইড বাই কি μ2 সমান কি হবে, দ্বিতীয় মাধ্যমের প্রতিসংখ্য এবং সেই মাধ্যমের কোণ গুণফলগুলো সমান হবে। এই হলো ফলাফল। এখন এই পর্যন্ত শিখেছি। এইবার একটু দেখা অন্য জিনিস করতে হবে। আমি এক্সাম্পলটা মুছে দিচ্ছি এখানে, বোর্ড তো খুব ছোট, তোমরা খেয়াল রাখবে তোমার যে বই আছে সেই বইয়ে কিন্তু এই পদ্ধতিতে কিন্তু সবগুলো করা নেই, বইয়ে একটু অনেক জটিলভাবে করা আছে আমার মনে হয়েছে। অতএব পারলে পরে যখন ভিডিওগুলো দেখবে সঙ্গে সঙ্গে এটা খাতায় লিখে প্র্যাকটিস করবে, দেখো নিজেরা বুঝতে পারবে। ভিডিও দেখার পরে তারপর বই যখন দেখবে পড়তে যাবে তখন বুঝতে পারবে কি সমস্যাটা। এই হলো। এখন আমি এরপরে দেখো কি করছি, ত্রিভুজ আমি নিচ্ছি। দেখো ত্রিভুজটা হচ্ছে ও কিউ সি। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো ও কিউ সি, এই ত্রিভুজটার এই কোণটা কি কোণ, এক্সটার্নাল অ্যাঙ্গেল, বহিস্থ কোণ। আর এক্সটার্নাল অ্যাঙ্গেল মানে কি, ট্রায়াঙ্গেলের অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো যোগফল হয়। অতএব এখানে I1 সমান কি বলতে, এটা I1 নয়, এটা I সমান বলতে পারি কি আলফা প্লাস গামা, ঠিক কি না, যে এই অ্যাঙ্গেলটা বহিস্থ কোণ সমান এই অন্তস্থ বিপরীত কোণের যোগফল। আর একটা বলছি সেটা হচ্ছে তোমার দেখো আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে এরকম QCI। এই ক্ষেত্রে লক্ষ্য করো যে
এই অ্যাঙ্গেলটা দেখো বহিস্থ অ্যাঙ্গেল না, হ্যাঁ ঠিক আছে, এই বহিস্থ অ্যাঙ্গেল, এইটা আর এইটা কি ইন্টারনাল অপোজিট অ্যাঙ্গেল। অতএব এখান থেকে বলতে পারি কি গামা সমান কি বলতে পারি, গামা সমান বলতে পারি আর প্লাস বিটা। অতএব আর সমান গামা মাইনাস বিটা। আমি এই যে আর এবং আই এর মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এর পরবর্তী স্টেপ দেখো কি হয়, পরবর্তী স্টেপ লিখছি মিউ ওয়ান, ওটা কত আলফা প্লাস গামা, এখানে মিউ টু, এটা কত গামা মাইনাস বিটা। ঠিক আছে, এইবার ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, মিউ ওয়ান আলফা, দেখো এটাও গামা এটাও গামা, অতএব গামাগুলো একদিক করবো, এই পাশ থেকে এইটাকে আমি নিয়ে আসছি এদিকে, প্লাস মিউ টু বিটা সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান গামা। দেখানো হয় কিনা, এদিক ওদিক করে দেখো ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই হলো আমি একটা জিনিস পেলাম। এবার কোনগুলোকে অ্যাঙ্গেল মানে যে অ্যাঙ্গেলগুলো ধরেছি সেগুলো কি খুব স্মল অ্যাঙ্গেল, অতএব এর পরবর্তী স্টেপে আমি এটাকে লিখতে পারি মিউ ওয়ান ট্যান আলফা। কারণ অ্যাঙ্গেল যখন ছোট হয় তখন সাইন থিটা ট্যান থিটার মানগুলো সব সমান হয়ে যায়, অতএব এই অ্যাঙ্গেল সমান ট্যান আলফা। ধরলাম মিউ টু ট্যান বিটা সমান মিউ টু মিউ ওয়ান, আচ্ছা এইখানে কি বলবো ট্যান গামা। এই হলো এখান থেকে পেলাম। এর পরবর্তীতে আমি এখানে আসছি মিউ ওয়ান, আচ্ছা এখানে আসি, এখানে লিখছি পরে মিউ ওয়ান লিখলাম। ছবি থেকে দেখো ট্যান আলফা মানে কি, এটা আলফা। আচ্ছা আর একটা অ্যাজাম্পশনের কথা ভুলে গেছিলাম বলতে, অ্যাজাম্পশন আর একটা ছিল অ্যাজাম্পশন, দেখো কি না আমি এইখান থেকে এইখানে একটা লম্ব টানলাম, এই পয়েন্টের নাম হচ্ছে পি আর এই লম্বটার নাম হচ্ছে এন, পারপেন্ডিকুলার ড্র করলাম। যদি কার্ভেচার খুব ছোট হয় তাহলে এই পি আর এন কি ভেরি ক্লোজ টু ইচ আদার। এখানে ড্র কি ড্র করেছি কিউ এন, এটা হচ্ছে কি ওসি, কিউ এন পারপেন্ডিকুলার কি বলবো ওসি, কিউ এনটা কি হয় ঠিক আছে, এন্ড কি বলবো পি and N are very close to each other, অর্থাৎ আমি এখান থেকে পারপেন্ডিকুলার করলাম এবং এই যে কার্ভেচারটা আছে, যদি কার্ভেচারটা খুব ছোট হয় তাহলে এটা স্ট্রেট লাইন মতো হবে, আর সেক্ষেত্রে খেয়াল রাখবে পি আর এন খুব নেয়ার হবে। আর যেমন আমরা সেই উন্মেষ পরিসীমা নিয়েতে অ্যাপারচার বা উন্মেষ রিফ্লেকশনের অ্যাপারচার পরিসীমা বলবো, দেখো স্মল অ্যাপারচারের ক্ষেত্রে বলেছিলাম না স্যার ব্যাপারটা যে এটা খুব কাছে হয়ে যায়, ঠিক সেই কনসেপ্টে পি আর এন খুব ছোট হবে। আর যখন আমি ডিস্টেন্স মাপতে যাবো, ডিস্টেন্স ধরো এরকম ডিস্টেন্স হবে যে আমি ওপি ডিস্টেন্স মাপবো, এই ওপিটাকে আমি ও এন বলে দিলেও কোনো ধরে নেবো, যা কি ডিস্টেন্স ওপি পোল থেকে ডিস্টেন্স মাপবো, যেহেতু পোল আর এন খুব কাছাকাছি অতএব ওপি সমান ও এন হবে, এরকম একটা এক্সাম্পশন আমি মিস করে গেছি বলে দিলাম। এইবার দেখো এই যে মিউ ওয়ান সমান ট্যান আলফা আছে, ট্যান আলফা ছবি থেকে বলো কি হবে, ট্যান আলফা হচ্ছে কিউ এন বাই ও এন, রাইট, ট্যান আলফা মানে এইটা বাই এইটা প্লাস মিউ টু সমান কিউ এন বাই কি লিখবো এন আই বা আই এন বলে দিচ্ছি, আই এন সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান, আর এখানে কি হবে এটা আছে দেখো ট্যান গামা। ট্যান গামা মানে কি, ট্যান গামা হচ্ছে এইটা বাই এইটা মানে কিউ এন বাই সি এন। তা আমি সবার এই কিউ এন কে সরিয়ে দিলাম। পরবর্তী স্টেপে কি লিখবো মিউ ওয়ান ও এন প্লাস মিউ টু আই এন সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই সি এন। নেক্সট ও এন মানে কি, ছবি থেকে দেখো ও এন মানে হচ্ছে ইউ, ও এন হচ্ছে ইউ, আবার আই এনটা কি ভি আর সি এনটা কি আর, রেডিয়াস অফ কার্ভেচার হলো এই হলো। আর এবার চিহ্ন নিয়ম প্রয়োগ করতে হবে।
এখানে ইউটা কি চিহ্ন, মাইনাস চিহ্ন, ভিটা হচ্ছে ইনসিডেন্ট যাচ্ছি প্লাস চিহ্ন, আরটাও প্লাস চিহ্ন। আমি বসিয়ে দিচ্ছি এখানে মাইনাস ইউ এন মাইনাস ইউ প্লাস মিউ টু ভি প্লাস ভি প্লাস চিহ্ন বলতে হবে না হবে মিউ টু মিউ ওয়ান প্লাস আর। অতএব কি দাঁড়ালো ফলাফলটা, মিউ টু by v so minus mu1 by u সমান mu1 by u সমান mu2 minus mu1 by r। এই হলো কার রিফ্রাকশনের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব, বস্তুর দূরত্ব এবং রেডিয়াস অফ কার্ভেচারের মধ্যে সম্পর্ক। যদি তোমার আর জানা থাকে আর বস্তুটা কত দূরে আছে সেটা তুমি জানো, তাহলে এই সূত্র প্রয়োগ করে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে তুমি বুঝতে পারবে এবং এখানে প্রতিবিম্বর চিহ্ন ফিহ্ন দেখেও বুঝতে পারবে এটা সদ্বিম্ব না অসদ্বিম্ব। এবং ইউ ভি এর মানের পার্থক্য, অর্থাৎ যদি ভিটা খুব বড় হয় ইউটা খুব ছোট হয় তাহলে কি হবে, আকারে বড় প্রতিবিম্ব সৃষ্টি হবে। আমরা সেই ম্যাগনিফিকেশন পড়েছি, ম্যাগনিফিকেশন এম মানে কি ভি বাই ইউ। তো অতএব এই ভি এর ভিটা যদি বড় হয় ইউ থেকে বস্তুটা প্রতিবিম্ব বড় হবে, আর যদি ছোট হয় তাহলে প্রতিবিম্ব ছোট হবে। চিহ্ন দিয়ে অনুযায়ী বলতে পারবো সেটা সদ্বিম্ব না অসদ্বিম্ব। এই হলো এটা তোমার কি মেন সূত্রটা পেয়ে গেলাম আমি। এই কন্ডিশনে আমি কি পেলাম, কার্ভ সারফেস এই কন্ডিশন অবজেক্ট অ্যাট রেয়ার মিডিয়াম সারফেস কনভেক্স সারফেস। তাহলে এখানে ইমেজটা কেমন হয়েছে, ইমেজটা ধরেছি রিয়েল ইমেজ, যেহেতু বিট করেছে রিয়েল ইমেজ একটা আই অবজেক্ট আছে এটা বললাম এবং এই সূত্র পেয়ে গেলাম। সূত্রটা কি, mu2 by v minus mu1 by u সমান এটা। একটু মনে রাখার জন্য রাস্তা কি, মনে রাখার রাস্তা হচ্ছে যে কি বলবো, যে মাধ্যমে আছে এই দূরত্বটা সেই মাধ্যমে, ভিটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্বটা, এটা হচ্ছে ডেনসার মিডিয়ামে আছে এবং ডেনসার মিডিয়ামের মিউ কত, mu2। ইউটা হচ্ছে কি রেয়ার মিডিয়ামের মিউটা কি mu1। অতএব এই যে রিলেশনটা, অর্থাৎ যে মিডিয়াম সেই মিডিয়ামের ডিসটেন্স, এটা মনে রাখতে হবে। এই হলো একটা কেস, এইগুলো পেলাম। এখন এবার আমরা ভ্যারাইটি আসবে। আমি একটা ভ্যারাইটি বললাম, অনেক বিভিন্ন ধরনের রে নিয়ে করতে হবে, বিভিন্ন রে ডায়াগ্রাম করতে হবে। আমি একটা পার্ট পেয়েছি, নেক্সট পার্টটা আমি বলবো।